চীন খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চায় যে তোমাদেরকে আমরা এতদিন দেখভাল করেছি, লালন পালন বলাটা ঠিক হবে না, দেখভাল করেছি। তোমরা যেভাবে আমাদের কাছে সাহায্য চেয়েছো, সহযোগিতা চেয়েছো, কূটনৈতিক সমর্থন চেয়েছো, আমরা করেছি। কিন্তু একই তোমরা আমাদেরকে কি হেল্প করবা? তোমরা তো নিজেদেরকেই হেল্প করতে পারছো না। তোমাদের কারো কপাল ফাটা, কারো পেট ফাটা, কারো হাত ফাটা, তোমাদের কিচ্ছু নাই, তোমরা গরিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লি এবং বেইজিং অর্থাৎ ভারত এবং চীনের যে টানাটানি, সেটা বেশ স্পষ্ট। ক্ষমতাসীন দল বিএনপি, তাদের দলের মধ্যে যারা ভারতপন্থী হিসেবে চিহ্নিত ছিলেন, লক্ষ্য করুন যে তারা এখন কোন অবস্থাতে আছেন। ভারতপন্থী যারা লোকজন রয়েছেন তাদের কত অংশ ক্যাবিনেটে চান্স পেয়েছেন, কোন কোন মন্ত্রণালয়ে পেয়েছেন। অন্যদিকে যারা দলের মধ্যে চীনপন্থী হিসেবে পরিচিত ছিলেন, বেশ কয়েকবার তারা চীনে গেছেন, আপনারা তাদেরকে চিনেন। তারা কয়জন মনোনয়ন পেয়েছেন, কয়জন মন্ত্রী হয়েছেন, এটা আপনারা বুঝতে পারেন। আর এর প্রেক্ষিতেই বর্তমান সরকারের সঙ্গে ভারতের কেমন সম্পর্ক যেতে পারে আর চীনের সম্পর্ক কেমন হতে পারে, এটি খুব সহজে অনুমেয়। দ্বিতীয় যে বিষয়, সেটি হলো এই সরকারের ক্ষমতায় আসীন হওয়ার বয়স মাত্র 2 মাস, অর্থাৎ 60 days। এর মধ্যে সরকারের কর্তা ব্যক্তি যারা আছে তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন। ভারত সফরে দ্বিপাক্ষিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, খুব এই যে আজকে ভিডিও করলাম, আজকেই তারা একটা সংবাদ সম্মেলন করে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি যে কথা বলেছেন সেটা হলো বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার ব্যাপারে যে অনুরোধ করা হয়েছে সেই ব্যাপারে তারা একটা গতানুগতিক উত্তর দিয়েছে যে তারা এই বিষয়টি দেখছেন, গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। শেখ হাসিনাকে কীভাবে প্রত্যর্পণ করা হবে বা করা যেতে পারে, বাংলাদেশের যে অনুরোধ, সেই অনুরোধকে ভারত কীভাবে মূল্যায়ন করবে, এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ হচ্ছে ভারতের সর্বোচ্চ মহলে। আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে এটা একটা কথার কথা। একটা গণতান্ত্রিক সরকার যখন এরকম প্রস্তাব দেয়, তো ভারত যেরকম গতানুগতিক উত্তর দেয়, ঠিক এরকম একটা উত্তর, যে উত্তর অন্তত ইতিপূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে 4 থেকে 5 বার এই একই উত্তর দেওয়া হয়েছে, কিন্তু ফলাফল আমরা কিছুই পাইনি। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে, 1 নম্বর কথা হলো যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এখনো পর্যন্ত ভালো যাচ্ছে না। তার প্রমাণ হলো বাংলাদেশের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা হলো যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটির মান নির্ভর করবে বা সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে গঙ্গা পানি চুক্তির মাধ্যমে। তো গঙ্গা পানি চুক্তি চলমান একটি প্রক্রিয়া, এটি রিনিউ হয়। এটি শেখ হাসিনার প্রথমে বঙ্গবন্ধুর জমানাতে চমৎকার একটা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তির ধারাবাহিকতা জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব এবং পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসছে, মোরাললেস শর্তগুলি একই থেকেছে। শেখ হাসিনার জমানাতে যে কয়বার পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আওয়ামী লীগ জমানাতে বিএনপির জমানার চাইতে গঙ্গার পানির যে হিস্সা বাংলাদেশ বেশি পেয়েছে। এখন এই যে আওয়ামী লীগ জমানাতে গঙ্গার যে হিস্সা তারা পেয়েছে, বিএনপি চাচ্ছে যে অ্যাটলিস্ট না বাড়ুক। শেখ হাসিনার জমানাতে গঙ্গা দিয়ে বা মানে এই যে বৃহত্তম গঙ্গা যে প্রকল্প, সেখান দিয়ে ফারাক্কা দিয়ে যে পরিমাণ পানি রাজশাহীর এই অঞ্চলে প্রবেশ করেছে, অ্যাটলিস্ট সেই পরিমাণ পানি প্রবাহিত হোক। অন্যদিকে পুরো শেখ হাসিনার জমানাতে যেটা নিয়ে আলোচনা হতো সেটা হলো তিস্তা প্রকল্প, অর্থাৎ চীন চাচ্ছিল যে ভাটিতে, তিস্তা নদীর ভাটিতে বাঁধ নির্মাণ করবে এবং এখানে কাউন্টার রাবার ড্যাম
করে এমন একটা অবস্থা তৈরি করবে যে তিস্তার পানি ভারতের জন্য গলার কাটা হয়ে পড়বে, যাকে বলা হয় বর্ষাকালে। আর শীতকালে বাংলাদেশ প্রাকৃতিকভাবে এমন জলাধার নির্মাণ করবে এবং সেই জলাধার কেন্দ্রিক কৃষি, শিল্প, পর্যটন এমনভাবে গড়ে তুলবে যে এই তিস্তা প্রকল্পটি বাংলাদেশের জন্য, যাকে বলা হয়, একটি আশীর্বাদ হবে। কিন্তু ভারত এই কাজটি করতে দেয়নি, কখনো করতে দেয়নি। তারা তিস্তা চুক্তি করে তিস্তার যে ন্যায্য হিস্সা, গঙ্গার পানির মতো, এই হিস্সা আমাদেরকে দেয়নি। এই কারণ হলো তিস্তা একটি অভিন্ন নদী, যেখানে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এখানে পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকারের উপরও অনেক সিদ্ধান্ত নির্ভর করে। এখন তিস্তা যেভাবে প্রবাহিত হচ্ছে, সেই তিস্তাতে মূল নদীর যে প্রবাহ, সে প্রবাহ থেকে পশ্চিমবঙ্গের মধ্যে যে পানিটুকু পশ্চিমবঙ্গ সরকার পায়, এটি নিয়েই অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের মারাত্মক বিরোধ। পশ্চিমবঙ্গের বক্তব্য হলো যে তিস্তার স্বাভাবিক প্রবাহে যত কিউসেক পানি দরকার, সেই অর্ধেক পানি সেই পশ্চিমবঙ্গ পাচ্ছে না। তো সেই পানি থেকে পশ্চিমবঙ্গ যে পরিমাণ পানি পাচ্ছে, সেই পানি থেকে যদি আবার বাংলাদেশকে পানি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো পশ্চিমবঙ্গ শুকিয়ে মরবে, তার শেষ প্রকল্প বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা কথা। ফলে প্রথম থেকে মমতা ব্যানার্জি এই প্রকল্পে বাধা দিয়ে আসছে। ফলে নরেন্দ্র মোদী শত চেষ্টা থাকা সত্ত্বেও শেখ হাসিনা জামানাতে তিস্তা যে চুক্তি, সেই চুক্তি করতে পারেননি, এবং এটা শেখ হাসিনার একটা বিরাট ব্যর্থতা। তো সেই দিক থেকে বর্তমান সরকার তিস্তা চুক্তি হবে এটা অসম্ভব একটা বিষয়, যেহেতু তারা গঙ্গা চুক্তি নিয়েই বিপদের মধ্যে আছে। আবার অন্যদিকে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে তারা এখানে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে চীনের অর্থায়নে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চেয়েছিলেন, রেজওয়ানারা করতে চেয়েছিলেন, সেটা সম্ভব যে আদৌ না, এটা মোটামুটি সবাই এখন আমরা বুঝে গেছি। এই কারণে যে বর্তমান সরকার ক্ষমতা আসার পেছনে, তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনার পেছনে ভারতের একটা বিরাট গ্রিন সিগন্যাল ছিল। ভারত ঝুঁকি নিয়েছে। রাতারাতি ইংল্যান্ড থেকে জনাব তারেক রহমান সাহেব যেভাবে আসলেন, যেভাবে ক্ষমতার মসনদে বসলেন, যেভাবে মন্ত্রিপরিষদ গঠিত হলো, এবং ভারতপন্থী হিসেবে বর্তমান যে কজন লোক আছেন, যেমন ধরুন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তারপরে সালাউদ্দিন সাহেব, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ইকবাল মাহমুদ টুকু, তিনি ভারতপন্থী নেতা হিসেবে পরিচিত, এবং তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আরই লোকই। হায়ারাস চীনপন্থী হিসেবে যারা দলের মধ্যে আছেন, তাদের মধ্যে এক নম্বরে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ঘোড়ার ডিম, কিচ্ছু পাননি। তারপর চীনপন্থী হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যারা চীনের অর্থায়নে উলফাদেরকে সেই যে 10 ট্রাক অস্ত্র দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, এবং এই জন্য তাদের জীবন তছনছ হয়ে গেছে, এবং তারা ভারত বিরোধী শক্তি হিসেবে, চীনপন্থী হিসেবে পরিচিত। এইভাবে চীনের যে সমস্ত নেতা বা চীনপন্থী যে সমস্ত নেতা যা রয়েছে বিএনপি, তাদের সবারই মোরলেস কপাল পুড়ে গেছে। কেউ এমপি হয়েছেন, কিন্তু দলে তাদের কোনো গুরুত্ব নেই। এইরকম একটা বিরাট বহর এখন চীন সফরে আছেন আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে। এই সফর কি কেবলই মাত্র প্লেজার ট্রিপ, নাকি এই সফরের মাধ্যমে যে সকল কানেকশন রয়েছে চীনের সঙ্গে বিএনপির, সে সকল কানেকশনকে চীন খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চায় যে তোমাদেরকে আমরা এতদিন দেখভাল করেছি, লালন পালন বলাটা ঠিক হবে না, দেখভাল করেছি, তোমরা যেভাবে আমাদের কাছে সাহায্য চেয়েছো, সহযোগিতা চেয়েছো, কূটনৈতিক সমর্থন চেয়েছো, আমরা করেছি, কিন্তু একই তোমরা আমাদেরকে কি হেল্প করবা? তোমরা তো নিজেদেরকেই হেল্প করতে পারছো না। তোমাদের কারো কপাল ফাটা, কারো পেট ফাটা, কারো হাত ফাটা, তোমাদের কিচ্ছু নাই। তোমরা গরিব, মানে সেফায়তুল্লাহ সেফুর মতো, তোমরা গরিব, তোমরা পান্তা ভাত খাও। তোমরা কি করে
তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে, তোমরা কি করে লালমনিরহাটে সেই যে মিলিটারি বেস আমরা একটা বিমান ঘাঁটি করতে চাচ্ছি সেটা করতে দেবে, এমনকি যে চুক্তি হয়েছে একটা হাসপাতাল করার জন্য লালমনিরহাটে সেটাও যে আমরা করতে পারবো এটার গ্যারান্টি কি? এই কথাগুলো বলার জন্য হয়তো তাদেরকে ডাকছে, অথবা সরকারের পক্ষ থেকে যারা লোকজন আছে তারা হয়তো বিকল্প কোনো চুক্তি দিয়ে বা এজেন্ডা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে, আই ডোন্ট নো। কিন্তু এখানে মূল ব্যাপার হলো সরকার এখন যেভাবে বিপদে পড়েছে, এই মুহূর্তে তার অর্থ দরকার। আপনাদের মনে আছে যে শেখ হাসিনার জমানাতে চীনের বিরাট বিনিয়োগ বাংলাদেশে এসেছিল। তখন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন বলেছিলেন যে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে ওকে, বাট চীন তো আমাদেরকে বস্তায় বস্তায় টাকা দিয়ে সাহায্য করে, ফলে তাদের সাহায্য তাদের বন্ধুত্ব আমাদের দরকার আছে, উই ক্যানট অ্যাভয়েড, আমরা চীনকে কোনো অবস্থায় অ্যাভয়েড করতে পারবো না। তো এই যে শেখ হাসিনা চীনকে ওন করেছিলেন, তার পররাষ্ট্রমন্ত্রী ওন করেছিলেন, এখন বিএনপি যদি সেটা ওন করতে না পারে, এই মুহূর্তে চীনের অনেকগুলো প্রকল্প রয়েছে, সেখানে চীনের যে প্রবাহমান ঋণ সেই ঋণগুলো দিতে হবে, আদারওয়াইজ চীনের প্রকল্পে যে সকল প্রকল্প চীনের অর্থে চীনা ঠিকাদাররা যে সকল প্রকল্প নির্মাণ করছিল সেটা মাঝপথে থেমে আসে। বড় বড় প্রকল্পগুলো, আপনি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপরে সেই যে ঢাকা এক্সপ্রেসওয়ে যেটির একটি অংশ একেবারে পূর্বাচল হয়ে চিটাগং রোডে চলে গেছে, সেটা সম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। আর অনেকগুলো প্রকল্প, তো এগুলো তো সরকারকে চালিয়ে নিতে হবে, এগুলো ইচ্ছে করলে তারা বন্ধ করতে পারবে না। তো সেই বিনিয়োগের অর্থ তার সাথে সাথে আবার চীনের সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক বাংলাদেশের কাছে অনেক টাকা পাবে, সেই টাকা। থার্ডলি হলো সরকারের বাজেটারি সাপোর্ট, বাজেটকে সাপোর্ট দেওয়ার জন্য এই মুহূর্তে ওই আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম, যেটা আবার বলি, যে এই অর্থ বছরে তার কম করে হলো 10 থেকে 12 বিলিয়ন ডলার বিদেশি মুদ্রা লাগবে ঋণ হিসাবে। রেমিটেন্সও কাম হবে না, আমদানি মানে যাকে বলে রপ্তানির যে টাকা সেটাতেও কাজ হবে না, মানে অ্যাজ এ লোন হিসাবে অতিরিক্ত 12 বিলিয়ন ডলার ছাড়া এইবারের বাজেট সে সাপোর্ট দিতে পারবে না। কারণ হলো বাজেটে যে সকল সেক্টরে তাকে সাবসিডিজ দিতে হয়, এবং এই সাবসিডির সঙ্গে যেখানে যেখানে বিদেশি অর্থ জড়িত আছে, যেমন ধরেন টিআরের জন্য তারা চাল দেয়, তো চাল তো বিদেশ থেকে যদি আমদানি করতে হয় তাহলে এটার জন্য তার বিদেশি টাকা লাগবে, এই টাকা তো ঋণ করে আনতে হবে। তারপরে ধরুন টিন দিবেন আপনি, বা আয়রন, বা আপনি চিনি দেবেন, হোয়াট এভার মেবি এনি ইম্পোর্টেড আইটেম কনসিস্ট টু দ্য ফরেন কারেন্সি, রিগার্ডিং ফরেন কারেন্সি, কানেক্টেড টু দ্য ফরেন কারেন্সি, এই জিনিসগুলোতে বিদেশি ঋণ লাগবে 12 বিলিয়ন ডলার। এখন বিশ্বব্যাংক, IMF, জাইকা, তারপর এডিবি, আইডিবি, তারা কত দেবেন? 12 বিলিয়ন ডলার হবে না, অথচ 12 বিলিয়ন ডলার তার দরকার। এজন্য এই মুহূর্তে বিশ্বে এই ধরনের মানে সরকারকে যে বাজেটারি সাপোর্ট সেটা দেয় চীন। তো চীনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করার জন্য সরকার যদি এই তার যারা লোকজন রয়েছে তাদেরকে পাঠায়, এটা অবাক হওয়ার কিছু নয়। কিন্তু যাদেরকে পাঠানো হয়েছে তারা কি সরকারকে রিপ্রেজেন্ট করে? আলতাফ হোসেন চৌধুরীকে বলবো যে তুমি নিজেই তো কোনো মন্ত্রিত্ব পাও নাই, তোমার তো প্রধানমন্ত্রীর দরবারে তোমার 2 পয়সার মূল্য নাই। শামসুজ্জামান দুদু, তাকে বলবেন যে তুমি কি পেয়েছো, মনোনয়ন পেয়েছিলা, এখন তুমি রিজভী সাহেবকে মন্ত্রী বানালো, সালাউদ্দিন সাহেব ভারত থেকে আসলো তোমার জুনিয়র, তাকে মন্ত্রী বানানো হলো, তুমি মিয়া পাইলাটা কি? আর তুমি এখন চীনে আসছো 10 বিলিয়ন ডলার 5 বিলিয়ন ডলারের কথা বলার জন্য। তো এই কথাগুলো তো তারা জবাব দিতে পারবেন না। আবার অন্যদিকে ভারত থেকে আসার পর পররাষ্ট্রমন্ত্রী, তার বেজিং যাওয়ার কথা ছিল, তিনি যাচ্ছেন না। হোয়াট ডাজ ইট মিন? তিনি এখন ঘুরে বেড়াচ্ছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হবেন। এখানে মানে ভোট পাওয়ার জন্য তিনি বেশ কয়েকটি 3টি দেশে ভ্রমণ করছেন।
কিন্তু এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলে তার 2 পয়সা লাভ হবে কিনা বাংলাদেশের, আই ডোন্ট নো। কিন্তু এই মুহূর্তে তো টাকা দরকার। পররাষ্ট্রমন্ত্রীর এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল টাকা। ফলে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী এই দুজনের মধ্যে যে হরিহর আত্মার সম্পর্ক নিয়ে বিশ্বের যে সকল দেশ আমাদেরকে এখন বাজেটারি সাপোর্ট দেবে, সামনের জুনের যে বাজেট সেই বাজেটে সাপোর্ট দেবে, আমাদের ফরেন কিছু যাকে বলে ডেপ্ট মানে ঋণ সেগুলো পরিশোধ করার জন্য আমাদের টাকা লাগবে, আমাদের এডিবিগুলো বাস্তবায়ন করার জন্য টাকা লাগবে, আমাদের সেই জ্বালানিতে ভর্তুকি দিতে আমাদের টাকা লাগবে। এই টাকাগুলো কালেকশন করার জন্য তাকে ঘুরতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে। কিন্তু তারা ঘুরছে না, তারা গতানুগতিকভাবে অর্থমন্ত্রী IMF গেছেন এবং আমাদের দেশে IMF ওয়ার্ল্ড ব্যাংকের পাল্লায় যে সরকার পড়েছে সেই সরকারের সর্বনাশ ঘটে গেছে। এবং আগের বার একবার যাকে বলা হয় সাইফুর রহমান সাহেব বলেছেন যে আমার আর বিশ্ব ব্যাংকে যেতে ইচ্ছা করে না, এত অপমান, এত কষ্ট, বাইরে বের করে দাঁড়া করায় বসায় থাকে দেখা করার জন্য। একটা সাধারণ বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমেরিকাতে ঘোরাফেরা করতে হয়। তো এই যে একটা বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থা এখন আমির খসরু মাহমুদ চৌধুরীকে করতে হচ্ছে। এবং আপনি আমেরিকাতে গিয়ে দেখেন যে সে দূতাবাস অফিসে বসে আছে, দূতাবাসের লোকজন ইউটিউবে তাকে সাক্ষাৎকার নিচ্ছে, ফেসবুকে তার সাক্ষাৎকার নিচ্ছে, আর সেই ফেসবুকে সাক্ষাৎকার দিচ্ছে। তো বুঝেন যে কোন পর্যায়ে মানে দৈন্যতা পৌঁছে গেছে। কাজেই এই যে দিল্লি এবং বেইজিংয়ের যে টানাটানি, বা একদল দিল্লি গেলেন আর একদল বেইজিংয়ে গেলেন, এটা যেন শুধু আনাকুম জানাকুম না হয়। আমাদের সামনের যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনের সঙ্গে কমপ্লাই করতে পারে এইভাবেই আমাদের অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করুক, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।